আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে রয়েছেন বাংলাদেশ চামড়া শিল্পের প্রকৌশলী বা প্রযুক্তিবিদ, ইঞ্জিনিয়ার জনাব আহ, সৈয়দ মুজতবা আহ, সাব্বির সাহেব। উনি বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে চামড়া শিল্প নিয়ে কাজ করে থাকেন। তার কাছে আমার একটা জিজ্ঞাসা যে জনাব, আমাদের বাংলাদেশে তো প্রচুর পরিমাণে আমরা চামড়া পেয়ে থাকি। ঈদুল আজহা সহ বিভিন্ন সময় এখানে ব্যাপক গরু জবাই করা হয়, কিন্তু সে হারে বাংলাদেশে কিন্তু আমাদের চামড়ার যে শু বা অন্যান্য ব্যাগ ট্যাগ আমাদের যথেষ্ট চাহিদাও রয়েছে। কিন্তু দেখা যায় যে চামড়া বিক্রির সময় চামড়ার দাম পাওয়া যায় না। এটা ক্রাইসিসটার কারণটা কি, এবং আপনার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে যদি আমাদেরকে এই মেসেজটা দিতেন। ওই ধন্যবাদ খায়রুল সাহেব। কেমন হলো? সাদা কালো আসছে। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। ধন্যবাদ খায়রুল সাহেব। ধন্যবাদ দর্শক শ্রোতা ভাই বোনেরা। আপনি জানতে চেয়েছেন চামড়া শিল্পের এই বর্তমান, বিশেষ করে কোরবানি ঈদের সময় যে চামড়াগুলো আসে, এই অবস্থা এত করুণ বা এত খারাপ কেন, বা আমাদের চামড়া আমরা তো এর দাম পাই না কেন, কি কারণ, এবং এটার ভবিষ্যৎ কি, এটার কি মানে ভালো না মন্দ, সেটা আমাদের একটু, আপনাদের সবার একটু জিজ্ঞাসা বা জানার ইচ্ছা। আসলে ব্যাপারটা আমার দীর্ঘ দীর্ঘ অভিজ্ঞতায় আমি যা বুঝতে পারি বা জানি, আমাদের অনেক প্রতিবন্ধকতা আছে। সরকারের পৃষ্ঠপোষকতার অভাব আছে। আমাদের চামড়া শিল্পের যারা জড়িত, যারা মালিক, ট্যানারি মালিক পক্ষ বলেন বা চামড়া সাপ্লায়ার বলেন, সবার ভিতরে একটা কি বলবো, সুসম্পর্ক নাই আসলে। সমন্বয়ের অভাব আছে। এই সমন্বয়টা করতে হবে। আর দ্বিতীয় কথা, এটার একটা অন্যান্য শিল্প যেমন চা শিল্প, তুলা শিল্প, পাট শিল্প, সব একটা মন্ত্রণালয় আছে। আমাদের কিন্তু চামড়া শিল্পের কোনো মন্ত্রণালয় নেই, কোনো ডিপার্টমেন্টও নেই, কোনো ডিভিশনও নেই, যে আমরা কার কাছে, আমাদের কোনো অভিভাবক নেই। আমাদের সমস্যাগুলো যে তুলে ধরবো বা বলবো, সেরকম আমাদের কোনো অভিভাবক আমাদের নাই। এটা একটা কারণ এই পিছিয়ে যাওয়ার জন্য। তৃতীয় কারণ, আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের এই শিল্পটাকে নষ্ট করার জন্য তারা ওত পেতে বসে আছে। হ্যাঁ, আগেও করে আসছে। এখন যেহেতু চামড়া শিল্পের অবস্থা খারাপ, এই সুযোগটা তারা নিয়ে আরো বেশি খারাপ করে দিতে চাচ্ছে, যার জন্য আমরা পিছিয়ে যাচ্ছে। মূল কারণ, চতুর্থ নম্বর কারণ, এটা অবশ্য 1 নম্বর কারণ, মূল কারণ যে আমাদের প্রধান ক্রেতা, আমাদের চামড়ার প্রধান ক্রেতা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা এবং অস্ট্রেলিয়া বা অন্যান্য কান্ট্রি বলেন। সেগুলোতে, সেই সমস্ত দেশে চামড়া রপ্তানি করতে গেলে আমাদের কিছু, তাদেরকে নর্মস এবং রেগুলেশন আমাদেরকে মানতে হয়। যে নর্মস এবং রেগুলেশন গুলো আমরা কিছু কিছু কারণে, আমাদের নিজস্ব কিছু কারণে, কিছু কিছু নিয়মের অভাবে আমরা সেটা রপ্তানি করতে পারছি না, যার জন্য আমাদের 80% চামড়া আমরা রপ্তানি করতে পারছি না। কারণ যদি আমরা টোটাল চামড়ার উৎপাদন ক্ষমতা 100 ভাগ ধরি, তাহলে তার ভিতরে 20 ভাগ আমরা দেশের অভ্যন্তরীণ চাহিদা, যেটা বিভিন্ন জুতার কারখানা, ব্যাগ কারখানা বা লেদার গুডসের যারা কারখানা আছে, তারা আমাদের আমাদের এই চামড়া ট্যানারি থেকে তারা চামড়া সংগ্রহ করে, ফিনিশ চামড়া, সেটা রেডি টু ইউজ যে চামড়াগুলো, সেই চামড়াগুলো তারা সংগ্রহ করে। বাকি 80% চামড়া আমরা রপ্তানি করে থাকি। সেই 80% চামড়া কিন্তু আমরা এখন রপ্তানি করতে পারছি না। শুধু চায়না এবং কিছু আশেপাশের দেশ তারা নেয় খুবই কম দামে, যেগুলিতে আমাদের লাভই হয় না। যার জন্য আমরা চামড়া শিল্প থেকে আমরা অনেক পিছিয়ে যাচ্ছি। কারণ হচ্ছে আমাদের যে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট, যেটাকে ইটিপি বলে ইংলিশে, সেই ইটিপিটা আমাদের এখন রেডি নেই। এই ইটিপি রেডি করতে গেলে অনেক হাজার হাজার কোটি টাকার ব্যাপার। এটা সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া কোনোদিনও সম্ভব না। তো বর্তমান সরকার এবং বর্তমান বাণিজ্য মন্ত্রী এবং শিল্পমন্ত্রী, তা উভয় আমাদের চামড়া শিল্পের মালিকদের সাথে এবং চামড়া শিল্পের সাথে জড়িত যারা
এক্সপার্ট, তাদের সাথে বসে এটাকে সমাধানের চেষ্টা করছে। আশা করি অনেক দ্রুতই এই সমস্যার সমাধান হয়ে আমরা একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট আমরা উপহার পাবো। এই ট্রিটমেন্ট প্ল্যান্টটা তৈরি হয়ে গেলে আমরা আমাদের তখন আমরা একটা সনদ প্রাপ্ত হব, যেটাকে সনদের নাম আছে LWG, লেদার ওয়ার্কিং গ্রুপ। এই LWG সার্টিফিকেট আমরা যদি পেয়ে যাই ট্যানারিগুলো, তখন আমরা ইউরোপ, আমেরিকা বা অন্যান্য দেশে আমরা চামড়া রপ্তানি করতে পারবো। এই 80% চামড়া যে আমরা রপ্তানি করতে পারছি না, তখন এই চামড়াটা আমরা রপ্তানি করলে এটার সুফল আমরা তখন পাবো এবং চামড়া শিল্পটা ঘুরে দাঁড়াবে এবং আমাদের ভাগ্য পরিবর্তন হবে, সবাই উপকৃত হবে। কিন্তু আমি যতটুকু জানি যে এর আগে মানে আপনি তো বিভিন্ন দেশে আসলে চামড়া রপ্তানি করেছিলেন এবং তখন কিন্তু একটা ব্যবসার একটা ভালো ছিল। তা এটা তখন তো এই সনদটা ছিল না। তো সে সময় কেন কিভাবে রপ্তানি করতেন? তখন তখন এই প্রসেস এই সংস্থা খুব রিসেন্টলি এসছে, 2017 থেকে এই ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের এই সনদের বাধ্যবাধকতা ইম্পোজ করছে আমাদের উপরে। তো আমরা 2017 সালে যখন হাজারীবাগ থেকে আমরা সাভারের হেমায়েতপুরে যখন ট্যানারি শিল্পটা যখন ট্রান্সফার হয়, তখন আমরা হেমায়েতপুরে আমাদের জীর্ণ শীর্ণ অবস্থা ছিল, আমাদের পানি ছিল না, গ্যাস ছিল না, আমাদের ট্যানারির অবকাঠামো পরিপূর্ণ ছিল না, ওগুলি তৈরি করতে মেশিনারিজ ছিল না। এগুলো সব সেট আপ করে নিয়ে আসতে আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে। আমরা এই কষ্ট যখন করে 1-2 বছর পরে যখন আমরা রেডি হলাম, তখনই ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের উপরে ইম্পোজ করলো যে LWG সার্টিফিকেট লাগবে, মানে মরার উপর খাড়ার ঘা। যার জন্য আমরা পিছিয়ে গেলাম। সেই থেকে আমরা যে পিছিয়ে গেলাম আজ অবধি প্রায় 10 বছর আমরা চামড়া শিল্পে আমরা অনেক পিছিয়ে গেছি। যেখান থেকে বাংলাদেশের গার্মেন্ট শিল্প যেখানে 1 নম্বর বৈদেশিক মুদ্রা অর্জনকারী একটা সেক্টর, আমরা কিন্তু চামড়া শিল্প কিন্তু 2 নম্বর হিসেবে আমরা ইচ্ছা করলে সরকার যদি পৃষ্ঠপোষকতা করে এবং আমাদের যদি সদিচ্ছা থাকে চামড়া শিল্পের মালিকদের, তারা কিন্তু আমরা 2 নম্বর পজিশনে খুব খুব সহজেই যেতে পারি। প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনের একটা সম্ভাবনাময় শিল্প এই চামড়া শিল্প। কিন্তু শুধুমাত্র এই সার্টিফিকেশনের অভাবে আমরা ওই 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 পর্যায়ে আমরা যেতে পারছি না। আপনি এই চামড়া সংক্রান্ত বিজনেস নিয়ে আপনি কতটা দেশ ভ্রমণ করেছেন? আমি এই চামড়া শিল্পের উপরে অনেক প্রায় ইউরোপের 3-4টা দেশ ঘুরেছি। জাপান, কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, তারপরে ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা। আমার শুধু চামড়া শিল্প কাজেই আমি 8-10টা 15 12-13টা দেশ আমি ভ্রমণ করেছি এবং সেখানে বিশেষ করে জাপানে এবং ইউরোপের যে চামড়ার যে গুণগত মান, সেই মানের আমরা ধারে কাছেও নাই। ওই ওই পর্যায়ে পৌঁছাতে আমাদের আরো 50 বছর লাগবে, কারণ আমাদের টেকনোলজি নাই, আমাদের মেশিনারিজ নাই, আমাদের কেমিক্যাল নাই, আমাদের শিক্ষা নাই, দীক্ষা নেই, জ্ঞান নাই। সুতরাং ওই পর্যায়ে আমাদের যাওয়া সম্ভব না, কিন্তু আমরা কাছাকাছি যেতে পারি, কারণ আমাদের বাংলাদেশের চামড়ার যে স্ট্রাকচার বা যে মান ওয়ার্ল্ডের ভিতরে কিন্তু 1 নম্বর। কারণ আমাদের এই ক্লাইমেট এবং এই ওয়েদারের জন্য যে আমরা যে পশু আমরা পাই, সেই পশুর চামড়ার গুণগত মান পৃথিবীর ভিতরে 1 নম্বর। কিন্তু আমরা কেমিক্যাল এবং টেকনোলজি এবং মেশিনের অভাবে এবং এই যে আপনার সরকারের যে অবহেলার কারণে আমরা কিন্তু ওই পর্যায়ে যেতে পারছি না। আমরা কিন্তু একটু সরকার যদি একটু আমাদের দিকে তাকায়, তাহলে কিন্তু আমরা পৃথিবীর ভিতরে 1 নম্বরে আমরা চলে যেতে পারবো, যেমন গার্মেন্টস গিয়েছে। সুতরাং আমরা মানে সরকারের কাছে চাচ্ছি, মানে আমরা আবেদন করছি এবং করে যাব যতদিন না পর্যন্ত এই শিল্পটাকে উজ্জীবিত করা যায়। আমরা অনেকটাই পর্যায়ে চলে গেছি এই ব্যাপারে, উচ্চ পর্যায়ের খুব খুব উচ্চ পর্যায়ে আমরা মিটিং করেছি এবং সেখান থেকে একটা আশাব্যঞ্জক আমরা একটা সাড়া পেয়েছি। আশা করি খুব দ্রুতই এই শিল্পের উন্নতি ঘটবে। দুটো জিনিস আরো জানা যে আপনি জানেন যে কওমি মাদ্রাসাগুলো আসলে ওই সময় এই চামড়াগুলো কালেকশন করে থাকে এবং তাদের একটা আর্থিক সাপোর্ট এখান থেকে হয়। তা আপনারা যদি সনদপ্রাপ্ত হন সেক্ষেত্রে এই চামড়াগুলো তারা কি আবার ভালো দামে বিক্রি করতে পারবে কিনা, এবং সেই সাথে একটা প্রশ্ন, আমরা প্রসেসের ব্যাপারে বা সংরক্ষণের ব্যাপারে প্রান্তিক পর্যায়ে তাদের কিভাবে এটা সংগ্রহ করা বা কি সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে এই চামড়াগুলো
দেখুন, চামড়া একটা পচনশীল দ্রব্য। চামড়া মানে এটা একটা পশুর থেকে যখন চামড়াটাকে আমরা ছিলে নিয়ে আসি, তখন ওই চামড়াটাকে ওই পশুর থেকে আলাদা করার সময় কতগুলো নিয়ম কানুন আছে। এই নিয়ম কানুন যদি আমরা না মানি, তাহলে চামড়াটা কিন্তু, আমাদের এই মূল্যবান জিনিসটা কিন্তু খুব দ্রুতই নষ্ট হয়ে যাবে, কারণ এর ভিতরে থাকে প্রচুর ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াগুলো নিয়ম হচ্ছে 48 ঘন্টার ভিতরে এরা চামড়া থেকে ওই যে মাংস বা থাকে বা যে প্রোটিন গুলো থাকে ওগুলো খাওয়া শুরু করে। খাওয়াতে শুরু করলে চামড়া তখন পচন ধরে। তখন ওই চামড়া এখন আমরা ব্যবহারযোগ্য থাকে না, ব্যবহার করতে পারি না। সুতরাং এই 48 ঘন্টার ভিতরে যদি আমরা লবণটা যদি না দিই, লবণটা হচ্ছে অ্যান্টিসেপটিক। ব্যাকটেরিয়াটাকে মারে না, কিন্তু ব্যাকটেরিয়াকে আক্রমণ, চামড়াটাকে যে নষ্ট করার থেকে ওরা বাধা দেয়, যেমন চামড়া টিকে যায়। এবং এই লবণ দিলে এই চামড়াটা আগামী 6 মাস কোনোদিন এই চামড়া নষ্ট হবে না, ওই একই রকম ভাবে থাকবে। সুতরাং আবার চামড়া ছিলার ভিতরেও পশুর থেকে এই চামড়াটা আলাদা করার ভিতরেও একটা প্রসেস আছে, একটা সিস্টেম আছে। যেমন আপনার নাইফটা, যে ছুরিটা, সেই ছুরিটা কিন্তু আপনার ধারালো ছুরি হলে হবে না, তাহলে চামড়া কেটে যাবে। ধার কম হতে হবে, যাতে করে ছিলতে গেলে চামড়ার যাতে আঘাত না হয়, আঘাত কেটে না যায়। এবং চামড়া কিন্তু পায়ের থেকে আস্তে আস্তে ছিলে, পেটের মাঝখান থেকে ছিলে 2 ভাগে করে চামড়াটা পরিপূর্ণ একটা চামড়া নিতে হবে। যদি কেউ ভুল করে মনে করেন পিঠ থেকে কাটে, তাহলে চামড়াটা বাদ হয়ে যাবে, কারণ পেটের চামড়া হচ্ছে নরম। তো ওই যেটা বলছিলাম আর কি, চামড়াটা ওষুধ থেকে আলাদা করার কিছু নিয়ম কানুন আছে। সেই নিয়ম কানুন গুলো মেনে যদি চামড়াটা আপনি আলাদা করতে পারেন, এবং সাথে সাথেই যদি আমরা লবণ দেওয়ার ব্যবস্থা করা যায়, তাহলে মনে করেন চামড়াটা টিকে গেল। আগামী এটা চামড়া লবণ দেওয়ার পর থেকে 6 মাস পর্যন্ত চামড়াটা টিকে গেল, আর চামড়া নষ্ট হবে না। তখন চামড়াটাকে আমরা প্রসেস করে আমরা রপ্তানিযোগ্য উপযুক্ত করে তৈরি করতে পারি এবং রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। তার মানে দুটো দিক যে আপনি যখন আমরা যখন চামড়াটা ছুলবো তখন যেন ওর সাথে মাংস বা চর্বি এটা লেগে না থাকে সেটা সতর্কতা, এবং চামড়া কেটে না যায় এবং ঘাড়ের অংশটা ওখানে যেন পিঠ পর্যন্ত না পৌঁছে যায়, এই কয়েকটা দিক ইয়ে করে আর লবণটা সঠিক সময় আহ, দিয়ে দিয়ে তাহলে সংরক্ষণ করা, এটা ওই যে আশেপাশে যেসব ট্যানারি আছে তাদের কানে পৌঁছে দিলে সাপ্লাইটা খুব দ্রুত সাপ্লাইটা নিয়ে যাবে। আর যখন আপনাদের ওটা সনদপ্রাপ্ত হবে তখন এটা বড় আকারে এটা বড় নিয়ে আকারে তখন চিন্তা ভাবনা সরকার করবে। তো বাহিরে কি এইসব শিল্প নিয়ে বা বাণিজ্যিক ব্যাপারে সরকার সবসময় পৃষ্ঠপোষক থাকে মনে হয়? থাকে, কিন্তু গত এদেশে এটা খুব সমস্যা না। এই দেশে সমস্যা, এই দেশে চামড়া শিল্প বললাম না, আমাদের কোনো মন্ত্রণালয় নয়, কোনো ডিপার্টমেন্ট নাই। একটা যেমন প্রত্যেকটা শিল্পের একটা ডিপার্টমেন্ট আছে বা একটা মন্ত্রণালয় আছে, একটা কি বলবো, একটা একটা তারা তাদের জবাবদিহিতা করার একটা জায়গা আছে, কিন্তু বা সাহায্য করার জায়গা আছে। আমাদের সাহায্য করার কোনো জায়গা নেই, একমাত্র শিল্প মন্ত্রণালয় আর বাণিজ্য মন্ত্রণালয়। আমরা একবার বাণিজ্য মন্ত্রণালয়ে গেলে বলে আপনার শিল্প মন্ত্রণালয়ে যান, শিল্প মন্ত্রণালয়ে গেলে বলে বাণিজ্য মন্ত্রণালয়ে যান। এই টানা ঘাঁচড়ার ভিতরে আমরা আছি, আমরা কোনো অভিযোগ পাচ্ছি না, আমাদের সমস্যার কোনো সুরাহা হচ্ছে না। তো মূল কথা হচ্ছে যে আমাদের যদি 80 ভাগ যে পিছিয়ে আছি আমাদের এই রপ্তানিতে, এই রপ্তানি যদি 80 ভাগ রপ্তানি আমরা করতে পারি, তাহলে প্রচুর বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পারবো এবং দেশটা আমাদের সমৃদ্ধ হবে, এবং এর সাথে জড়িত যারা সবাই ভালোভাবে বাঁচতে পারবে বা থাকতে পারবে। আমরা যেন সবাই এই শিল্পটাকে সুন্দরভাবে গুছিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। সুপ্রিয় দর্শক, দীর্ঘক্ষণ আমাদের সঙ্গে সময় দিয়েছেন মুজতবা সাব্বির সাহেব, তাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যতটুকু বুঝলাম যে বাংলাদেশের চামড়া অত্যন্ত ভালো মানের, গুণগত মান আছে, কিন্তু যথাযথ প্রযুক্তির অভাবে সরকারের পৃষ্ঠপোষকতা না থাকায় আজকে এই চামড়া শিল্পটা আসলে ধ্বংসের মুখোমুখি হয়েছে। বাংলাদেশ বর্তমান সরকার যদি এটাকে নিয়ে ভাবে, বাংলাদেশ পৃথিবীর বুকে এই চামড়া শিল্পে আসলে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। তো যে সকল মাদ্রাসা চামড়া সংগ্রহ করেন তাদেরকে আশ্বস্ত করা যেতে পারে, সরকার অবশ্যই, আমরা আশা করি, আমরা বিশ্বাস করতে চাই এ বিষয়ে তারা যথাযথ পদক্ষেপ নিবে। যেভাবে উনি পরামর্শ দিয়েছেন এভাবে যদি আমরা চামড়াটা সংগ্রহ করতে পারি, আশা রাখি এখান থেকে বেস্ট বেনিফিট
আমরা পেয়ে থাকবো। তো আপনারা সকলে দোয়া করেন এবং সরকারের কাছে আবেদন যার যার জায়গা থেকে করেন যে এই শিল্পটা আমরা সুন্দরভাবে দেশে যেন এস্টাবলিশ করতে পারি। আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। স্যারের সাথে আমরা যোগাযোগ করে আপনাদের পরামর্শ দিতে পারবো এবং এই সনদপ্রাপ্ত হলে আপনারা জানতে পারবেন কিভাবে আপনারা এই বিজনেসটা করতে পারেন। তখন স্যারের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা মাদ্রাসা তারা এই বিষয়ে পরামর্শ নিয়ে আপনারা এই বিজনেসটা সুন্দরভাবে করতে পারবেন এবং আপনাদের মাদ্রাসার জন্য এটা আপনাদের ফলপ্রসূ উপকার হবে। সকলের কাছে দোয়া চেয়ে এখানের মতো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।